সমসাময়িক আন্তর্জাতিক বিষয় নিয়ে আলোচনা করতে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর ফরিদুল আলম। তিনি আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক। আপনাকে স্বাগত জানাচ্ছি ডক্টর ফরিদুল আলম। যেটি শুরুতেই জানতে চাইবো আপনার কাছে যে কাবুলের একটি হাসপাতালে পাকিস্তানের বিমান হামলায় 400 জন নিহত হয়েছে এবং 250-র মতো আহত হয়েছে, এরকম অভিযোগ করছে আফগানিস্তান। এতে দুই দেশের সংঘাত কি আরো বাড়ার ইঙ্গিত দিচ্ছে কিনা আপনার কাছে কি মনে হয়? আপনাকে ধন্যবাদ। পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে যে সংঘাত, সেই সংঘাতটি কিন্তু তালেবান পতনের পর থেকেই ক্ষুদ্র ক্ষুদ্রভাবে শুরু হয়েছে এবং আপনি জানেন যে গত প্রায় 4 বছর সময়ের মধ্যে এই পর্যন্ত ক্ষুদ্র বড় মিলিয়ে কিন্তু 75টির মতো সংঘাত হয়েছে এবং এই সংঘাতের মূলে যেটি হয়েছে, মূলটি হচ্ছে যে ডোরাল লাইন, যেটি পাকিস্তান এবং আফগানিস্তানের সীমান্তকে তারা ভাগ করেছে, যেটিকে আফগানিস্তান মানছে না। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার, শপিং চলছে তো। এবং সেখানে ধারণা করা হচ্ছে যে আফগানিস্তানের যে তালেবান গোষ্ঠী, যাদের একটা অন্যতম শাখা হচ্ছে পাকিস্তানের ভেতরে, সেটা হচ্ছে টিটিপি, তেহরিকে তালেবান পাকিস্তান। পাকিস্তান ধারণা করছে যে পশতুন জনগোষ্ঠী যারা পাকিস্তানে আছে, বিশেষ করে বেলুচিস্তান এবং খাইবার পাখতুনখোয়ায় যে পাকিস্তানের কেন্দ্রীয় সরকার বিরোধী যে কর্মকাণ্ডগুলো আছে, সেই কর্মকাণ্ডগুলোতে আফগানিস্তান থেকে টিটিপি লোকরা, যারা সংখ্যায় যারা মানে খুব বেশি না হলেও যারা সশস্ত্র এবং যারা ওয়েল ট্রেন্ড, তারা আফগানিস্তান থেকে ট্রেন্ড আপ হয়ে পাকিস্তানে ঢুকে পাকিস্তানি নিরাপত্তার জন্য হুমকি তৈরি করছে। এই দাবিগুলো বিভিন্ন রকম, এগুলো অনেক বছর ধরেই ছিল। এবং মাঝখানে আরেকটি বিষয় রয়েছে, তালেবানের সাথে ভারতের একটি সুসম্পর্ক যেটি প্রতিষ্ঠিত হয়েছিল 2021 সালে মার্কিন যুক্তরাষ্ট্র চলে যাওয়ার পর থেকে। এখন আফগানিস্তানের এই বিষয়টিকে পাকিস্তান প্রকারান্তরে আফগানিস্তানের কেন্দ্রীয় সরকারের পাশাপাশি ভারতকেও তারা দায়ী করছে যে ভারতের আশকারাতে আফগানিস্তান শক্তিশালী হচ্ছে এবং শক্তিশালী হয়ে আফগানিস্তান থেকে মদত পাওয়া টিটিপিরা তারা পাকিস্তানের ভেতরে তারা ঝামেলা তৈরি করছে এবং এই ঝামেলাকে তারা উৎখাত করার জন্য তারা সংকল্প করেছে। এবং গত বছর অক্টোবর মাসে যখন 7 দিন ব্যাপী একটি যুদ্ধ ছিল, সেই যুদ্ধের সময় কিন্তু ইরান এবং তুরস্কের মধ্যস্থতায় আপাতত এই যুদ্ধটি বিরতি হলেও আমরা সাম্প্রতিক সময়ে গত কয়েক মাস ধরে দেখতে পাচ্ছি যুদ্ধটি আবারও চলছে। এবং সাম্প্রতিক সময়ে পাকিস্তানের পক্ষ থেকে পাকিস্তানের পররাষ্ট্র এবং প্রতিরক্ষা মন্ত্রী এই দুজন তারা বলেছেন যে এই টিটিপি দেরকে পুরোপুরি নির্মূল না করা পর্যন্ত তারা এই হামলাটি অব্যাহত রাখবেন। মাঝখানে ইরান এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যকার যে যুদ্ধের সময়টাই বিষয়টা একটু চাপা পড়েছিল, কিন্তু আমরা হঠাৎ করে আবারও দেখলাম যে কাবুলে একটি হাসপাতালে, বিশেষ করে হাসপাতালে মাদকাসক্তি নিরাময় কেন্দ্র, যেখানে 2 সহস্রাধিক শয্যা বিশিষ্ট একটি হসপিটাল, সেখানে 4 শতাধিক নিহত হয়েছে বলে ধারণা করেছে পাকিস্তানের দীর্ঘদিনের সংঘাত, সেটির আসলে সমাধান কিভাবে সম্ভব বলে আপনি মনে করেন? এইটি সমাধান একমাত্র সম্ভব হচ্ছে কূটনৈতিক পন্থায় এটিকে সমাধানের পথে যাওয়া। এবং আপনি জানেন এটি সমাধান করতে হলে পাকিস্তানের একার কাছে খুব একটি হাত এখানে নাই যে পাকিস্তান নিজে এটি সমাধান করতে পারবে। পাকিস্তান অনেকটাই মার্কিন যুক্তরাষ্ট্র এবং অন্যদিকে এদিকে তাদের সাথে চীনের একটি ভালো সম্পর্ক রয়েছে। এই সম্পর্কটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ। অন্যদিকে এই সম্পর্কের মাঝখানে ভারত এখানে ইন হয়ে গেছে। যদিও আফগানিস্তানের তালেবানদের নতুন করে ক্ষমতা যখন দখল করা হলো 2021 সালে, তখনকার পর থেকে রাশিয়া ছাড়া অন্য কোনো দেশ আফগানিস্তানকে কূটনৈতিক স্বীকৃতি না দিলেও অন্তত পক্ষে 40টির বেশি দেশ কিন্তু আফগানিস্তানের সাথে তারা কূটনৈতিক সম্পর্ক কোনো না কোনো ভাবে মেনটেন করে চলছে। সুতরাং এই সম্পর্কটিকে যদি রক্ষা করতে হয়, তাহলে এই দ্বিপাক্ষিক সম্পর্কের মধ্যে দিয়ে শুধুমাত্র এখানে হবে না। এখানে ইসলামিক দুটি দেশই মুসলিম দেশ, এই দুটি দেশের যে মুসলিম ব্রাদারহুড, এটিকে যদি মেনটেন করতে হয়, আমার মনে হয় যে এখানে ইরান, তুরস্ক সহ মধ্যপ্রাচ্যের যে দেশগুলো আছে তাদের এখানে এগিয়ে আসতে হবে। মধ্যপ্রাচ্যের দেশগুলো যদি ইসলামিক ব্রাদারহুড বিষয়টিকে মাথায় রেখে, কারণ একটা সময় তাদের মধ্যে সুসম্পর্ক ছিল, এই সুসম্পর্কটি হঠাৎ করে এমন তিক্ততার পর্যায়ে কেন গেল এবং বর্তমান সময়ে এতটাই তিক্ততার পর্যায়ে চলে গেল যে এইখান থেকে ফিরে এসে পাকিস্তান এবং আফগানিস্তান আবারও সুন্দর একটি দ্বিপাক্ষিক সম্পর্কে চলে আসবে, এটি কিন্তু খুব কঠিন হয়ে গেছে। কারণ এখানে কিন্তু কূটনৈতিক ভাবে ভারত এক ধরনের লেনদেনের সম্পর্কে আফগানিস্তানের সাথে জড়িত হয়ে পড়েছে। এবং আফগানিস্তানের যে 90 পরবর্তী তালেবান এবং 2021 পরবর্তী এবার একটু ইরান যুদ্ধের প্রসঙ্গে কথা বলতে চাই। ইরান যুদ্ধের আমরা দেখছি যে তীব্রতা বাড়ছে, পাল্টাপাল্টি হামলা হচ্ছে। এই পরিস্থিতিতে যুদ্ধ আসলে কি বেশ দীর্ঘ হবে বলে আপনার কাছে মনে হচ্ছে?
যুদ্ধটি দীর্ঘ হবে না যুদ্ধটি খুব দ্রুত শেষ হয়ে যাবে পুরো বিষয়টি নির্ভর করছে ডোনাল্ড ট্রাম্পের উপর, যেটা আমরা এক কথায় বলতে চাই। ডোনাল্ড ট্রাম্প একদিকে তিনি বলছেন যে ইরান যুদ্ধ 4 সপ্তাহের মতো চলতে পারে, তিনি যুদ্ধ শুরু পরপর বলেছিলেন, তারপরে তিনি বলেছিলেন খুব দ্রুতই 1 সপ্তাহের মধ্যে শেষ হয়ে যাবে। গত কয়েকদিন আগেও তিনি ইসরায়েলের নেতানিয়াহু সরকারকে বলেছিলেন 1 সপ্তাহের মধ্যে ইরান যুদ্ধ শেষ করে ফেলতে। তারপরে তিনি আবার অন্য দিক দিয়ে বলছেন ইরান এই যুদ্ধটি থেকে বের হওয়ার জন্য তারা মরিয়া হয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে দেন-দবর করছে, একটা চুক্তিতে উপনীত হওয়ার জন্য মরিয়া হয়েছে। কিন্তু ইরানের পক্ষ থেকে পুরো বিষয়টিকে হাস্যকর বলে অভিহিত করে বলা হলো ইরান এই যুদ্ধ থেকে বের হয়ে যাওয়ার কোনো উপায় খুঁজছে না, বরং তারা এই যুদ্ধটিকে শেষ পর্যন্ত দেখে চাপতে চায়। এবং যুক্তরাষ্ট্র যদি মধ্যপ্রাচ্যে তাদের ঘাঁটিগুলো যদি আছে সেগুলোকে উইথড্র না করে, তাহলে সেই পর্যন্ত কিন্তু যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলো সহ মধ্যপ্রাচ্যের অপরাপর দেশগুলো যেখানে যুক্তরাষ্ট্রের নাগরিক এবং সামরিক বাহিনীর সদস্য রয়েছে তারা লক্ষ্যবস্তুতে বা বৈধ লক্ষ্যবস্তুতে পরিণত হবে। কিন্তু আমরা সাম্প্রতিক সময় যেটি দেখতে পাচ্ছি এই যুদ্ধ বন্ধের বিষয়ে দুই পক্ষের দিক থেকে মানে অস্পষ্ট যে তৎপরতাগুলো রয়েছে। সাম্প্রতিক সময়ে আমরা যেটি দেখলাম গতকালকে ডোনাল্ড ট্রাম্প বলছেন যে ইরানের পক্ষ থেকে যুদ্ধ বন্ধের জন্য তার যে দূত স্টিভ উইটকফ তার সাথে যোগাযোগ করা হচ্ছে। আবার অন্যদিকে ইরানের পক্ষ থেকে যেটি বলা হয়েছে যে তারা কোনো যোগাযোগ করেনি, বরং স্টিভ উইটকফের দপ্তর থেকে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সাথে যোগাযোগ করা হয়েছে যুদ্ধ বন্ধের জন্য। যত অবস্থা যেদিকে যাক না কেন আমরা যে বিষয়টি ধারণা করতে পারছি মার্কিন যুক্তরাষ্ট্র একটি বেকায়দার মধ্যে রয়েছে এবং যুদ্ধ শুরুর পর থেকে এই পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রের যে আর্থিক সংশ্লেষ এই যে মার্কিন ইরানি কর্মকর্তাদের মধ্যে যোগাযোগ করা হয়েছে, যদিও বলছে দুই পক্ষই বলছে যে কে কার আগে আসলে যোগাযোগ করেছে। এখন যে আগে যোগাযোগ করেছে সেটি কি যুদ্ধ বন্ধের নির্দেশনা, যুদ্ধ জয়ের নির্দেশনা দেবে কিনা? না, সেটি যুদ্ধ জয় বা পরাজয়ের কোনো নির্দেশনা দেওয়ার কিছু নয়। এখানে যুদ্ধ বন্ধের ক্ষেত্রে দুই পক্ষেরই একটি একটি উদ্গ্রীব অপেক্ষা রয়েছে, কেননা ইরানেরও শক্তি সীমাবদ্ধতা রয়েছে আপনি জানেন। অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের আর্থিক যে সংশ্লেষ যেটা আমি বলছিলাম সেটিরও সীমাবদ্ধতা রয়েছে। এবং যেটি সাম্প্রতিক যে খবর সেটি হচ্ছে ইসরায়েলের কাছে এখন ক্ষেপণাস্ত্র এবং ক্ষেপণাস্ত্র ডেস্ট্রয়ের যে ভান্ডার সেটিও খুব দ্রুতই ফুরিয়ে আসছে বলে শোনা যাচ্ছে। কারণ তারা যে এই যুদ্ধটি নিয়ে যে পরিকল্পনা করেছিল সেই পরিকল্পনা অনুযায়ী যে যুদ্ধটি এগোচ্ছে না, বরং তারা ইরানের কৌশলের কাছে অনেকটাই নাস্তানাবুদ হয়ে গেছে বলে মনে করা যাচ্ছে। কেননা ইরানের কাছে যে মিসাইল রয়েছে সেই তুলনায় ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে সেই পরিমাণ ইন্টারসেপ্টর নাই যেগুলোকে দিয়ে এই মিসাইলগুলিকে ধ্বংস করা যায়। সুতরাং এটি একটি বিষয়। অন্যদিকে হচ্ছে ইরানের মিসাইলের তৈরির পিছনে যে পরিমাণ খরচ হয় সেগুলো ডেস্ট্রয়ারের পিছনে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের পিছনে তার চেয়ে অনেক বেশি খরচ হচ্ছে। এবং তার চেয়েও আরো বড় বিষয় হচ্ছে যে এই যুদ্ধে ইসরায়েলের আর্থিক ভান্ডারের পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্র ইতিমধ্যে প্রায় $20 বিলিয়ন খরচ করে ফেলেছে। আরো যদি অতিরিক্ত খরচ করতে হয়, তেলের বাজার এখন আন্তর্জাতিক পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি অস্থির হয়ে আছে। হরমুজ প্রণালী নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র এখন বলছে যে তারা এককভাবে এখন এই হরমুজ প্রণালীকে ওপেন করতে পারছে না, ইরান এটিকে বন্ধ করে দিয়েছে। তারা তাদের যে মিত্র আছে ন্যাটো পার্টনার আছে, ন্যাটো পার্টনারদেরকে বলছে যে হরমুজ অভিমুখে যেন ন্যাটোর যুদ্ধ জাহাজ, বিশেষ করে তাদের যে ইউরোপের যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি সহ যে দেশগুলো তারা যেন যুদ্ধ জাহাজ পাঠায়। অন্যদিকে চীন আছে, অস্ট্রেলিয়া আছে, জাপানকে বলছে, সাউথ কোরিয়াকে বলেছে। প্রত্যেকটা দেশ কিন্তু রিজেক্ট করে দিয়েছে যে তারা এই যুদ্ধে কোনো ধরনের পার্টি হতে চায় না। তারা হরমুজ প্রণালীর যে অস্থিরতা যেটি সেই অস্থিরতার মধ্যে জড়িত হয়ে নতুন করে অস্থিরতা তৈরি করতে চায় না। সুতরাং সবকিছু মিলে আমরা যেটি দেখতে পাচ্ছি যে বৈশ্বিক পর্যায়ে জ্বালানি সংকটটি আরো তীব্রতর হওয়ার একটি আশঙ্কা রয়ে গেছে। অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের আভ্যন্তরীণ আর্থিক সংকটটিও কিন্তু খুব প্রকট হচ্ছে। জ্বালানির দাম বেড়ে গেছে, সেখানে সবকিছু মিলে আমি মনে করি ইরানের দিক থেকে যতটুকু তাগিদ রয়েছে তার চেয়ে অনেক বেশি তাগিদ এখন অনুভূত হচ্ছে ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের তরফে এই যুদ্ধটি বন্ধ করার জন্য। তবে এই যুদ্ধটি বন্ধ করতে গিয়ে যদি দুই পক্ষের জন্য একটু উইন উইন সমাধান করা সম্ভব হয় সেটি আমি মনে করি সবচেয়ে বুদ্ধিমানের কাজ হবে। কেননা লক্ষণ যা বোঝা যাচ্ছে ইরানের পক্ষে কোনোভাবেই পরাজয় বরণ করার মতো কোনো লক্ষণ নেই। ইরান ধ্বংস হতে পারে কিন্তু পরাজিত হিসাবে নিজেদেরকে ঘোষণা করবে না। সুতরাং এখানে একটি উইন উইন একটি সিচুয়েশনই এই যুদ্ধ বন্ধের একটি একমাত্র উপায় বলে আমার কাছে মনে হয়। এই যে আপনি বললেন যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও বলছেন যে ইরান ইস্যুতে পশ্চিমা মিত্র যারা রয়েছে তাদের সহযোগিতা পাচ্ছে না মার্কিন প্রেসিডেন্ট। সেক্ষেত্রে এই যুদ্ধের প্রভাব নেটোর যে স্বার্থ রক্ষায় সেখানে কোনো রকম কোনো প্রভাব ফেলবে বলে মনে করেন আপনি? এই যুদ্ধে ন্যাটোর স্বার্থ রক্ষায় প্রভাব খুব একটি পড়বে বলে আমার কাছে মনে হয় না। কারণ আপনি দেখেন ন্যাটোর যে চার্টার আছে, ন্যাটোর চার্টার আর্টিকেল 5 একটি খুব গুরুত্বপূর্ণ আর্টিকেল।
যেখানে বলা হয়েছে যে ন্যাটোভুক্ত কোনো দেশ যদি অপর কোনো দেশের আক্রমণের লক্ষ্যবস্তু হয় তাহলে গোটা ন্যাটো সেই ক্ষেত্রে ঝাঁপিয়ে পড়বে। কিন্তু আমরা এইখানে ইরান এবং মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থায় যেটি দেখছি, যুক্তরাষ্ট্র কিন্তু ইরান কর্তৃক প্রথমে আক্রান্ত হয়নি। উপরন্তু যেটি দেখলাম যে যুক্তরাষ্ট্র ইরানকে প্রথম আক্রমণ করলো এবং ইরানে তারা কোন কারণে আক্রমণ করলো সেই বিষয়টি এখনো স্পষ্ট হয় না। একবার ডোনাল্ড ট্রাম্প বলছেন ইরানের সরকার পরিবর্তন চান, আরেকবার বলছেন ইরানের যে সন্ত্রাসী গোষ্ঠী সেগুলোকে ধ্বংস করতে চান, আরেকবার বলছেন ইরানের যে পারমাণবিক সক্ষমতা সেটিকে ধ্বংস করতে চান। অর্থাৎ তারা এখনো তাদের লক্ষ্যটিকে স্পষ্ট করেনি। সেই কারণেই কিন্তু ডোনাল্ড ট্রাম্পের দিক থেকে যে এক্সপেকটেশন যে এই যুদ্ধে ন্যাটো তাকে সহায়তা করতে এগিয়ে আসে, সেইখানটায় দেখা যাচ্ছে ন্যাটোভুক্ত কোনো দেশই কিন্তু এরকম কোনো আগ্রহ দেখাচ্ছে না। বরং তারা মনে করছে যে গোটা ন্যাটো যদি এই যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে তাহলে এই যুদ্ধে যে যুদ্ধাপরাধের মতো ঘটনা ঘটেছে, এই পুরো ঘটনার জন্য গোটা ন্যাটোর উপর একটু দায় চলে আসবে। তা না করে আমরা আপনার বরং যেটি বক্তব্য দেখলাম। স্পষ্ট। ডক্টর ফরিদুল আলম, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য, আমাদের সময় দেওয়ার জন্য।